পান বিনে ঠোঁট রাঙা, চোখ কালো ভোমরা, রূপশালী ধানভানা, রূপ দেখো তোমরা। অথবা পান সুপারি পান সুপারি, এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পিরেডি শিরনি মেনে, চল রে টেনে বৈঠা হেনে। ছন্দের জাদুকর শ্রী সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতায় পান নিয়ে লেখা এই অংশটা হয়তো অনেকেরই জানা। আজ এক পান ব্যবসায়ীর সাথেই ঘটা একটা সত্যি ভৌতিক ঘটনা আপনাদের শোনাবো, যেটি লিখে পাঠিয়েছেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ঢাকা থেকে শ্রী নারায়ণ তরফদার। নারায়ণবাবু এর আগেও আমাদের একটি ঘটনা লিখে পাঠিয়েছিলেন। আপনারা সেই ঘটনাটি শুনতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ঘটনাটা শুনতে পারেন। ওয়েলকাম ব্যাক। ভূত ভীষণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতি সপ্তাহে মঙ্গল ও শনিবারের মতো আজও আমি চলে এসেছি আরও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের ঘটনাটি পাঠিয়েছেন বাংলাদেশ, ঢাকা থেকে শ্রী নারায়ণ তরফদার। বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনায় চলে যাচ্ছি। নমস্কার শুভ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন ধরেই ঘটনা লিখে পাঠাবো ভাবি, কিন্তু লেখার সুযোগ হয়ে ওঠে না। তাই আজ সময় করে লিখেই ফেললাম। চ্যানেলে পড়ে শোনালে আনন্দিত হব। সত্যি বলতে আমি ভূত প্রেতে বিশ্বাস করি না ছোট থেকেই। এখন আমার বয়স প্রায় ৮০-র কাছাকাছি। এখনো বিশ্বাস হয় না, বা আমি নিজে থেকে কোনোদিন সেসব ঘটনা এখনো চাক্ষুষ দেখিনি। তবে বেশ কিছু ঘটনা আমি জানি, অর্থাৎ শুনেছি এমন কিছু মানুষের থেকে যারা মিথ্যে বলার মানুষও নয়। তাছাড়া একটি ঘটনা যেটি আমি শুনেছিলাম আমার এক জ্যাঠতুতো দাদার কাছে, তার নিজের সাথেই ভৌতিক ঘটনাটি ঘটেছিল বলে সে জানিয়েছিল। তাকে দেখেছিলাম সেই ভয়ঙ্কর ঘটনা হওয়ার পর তার শারীরিক অবস্থা কেমন হয়েছিল। 1958-59 সালের ঘটনা। সে সময় আমার বয়স 12-13 বছর। বর্তমানে ঢাকা শহরে থাকি। আমাদের আদি বাড়ি ছিল মানিকগঞ্জের হেলাচিয়া গ্রামে। পূর্ব পশ্চিম বরাবর গ্রামটা ছিল। 65-66 বছর আগে এখনকার মতো না লোক বসতি ছিল, আর না ছিল যাতায়াতের সুব্যবস্থা। আমি সে সময় খাবাসপুর লাবণ্যপ্রভা স্কুলে পড়ি। আমাদের বাড়ির পাশেই আরও শরিকদের বাড়ি ছিল। তাদের মধ্যে আমার এক জ্যাঠতুতো দাদার সাথে একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটে। সে সময় দাদারা বেশ ভালোই বড়। সেই দাদা পানের ব্যবসা করত। তো সেই সময় যাতায়াতের ব্যবস্থা সেরকম না থাকার জন্য বেশিরভাগ মানুষ কিন্তু হেঁটেই যাতায়াত করতো সবসময়। দাদা আমাদের গ্রাম থেকে মোটামুটি 8-9 মাইল দূরে বাল্লা গ্রাম থেকে ব্যবসার জন্য পান আনতে যেত। এই পান আনতে গিয়েই তার সাথে ঘটে ভয়ানক এই ঘটনা। দাদাকে দেখতাম একটা ছোট ডালির মধ্যে সুন্দর করে পান সাজিয়ে পাশের বেশ কয়েকটা গ্রামে বিক্রির জন্য নিয়ে যেত। এছাড়া বাড়ি থেকেও পান নিয়ে যেত অনেকে। ডালি বলতে কৃষকরা মাটি কেটে কেটে যে ছোট টুকরির মতো জিনিসে রাখে, সেটার থেকে একটু আয়তনে বড় আর বেশ সুন্দর। সেই ডালি মাথায় নিয়ে পান নিয়ে আসতো বাল্লা গ্রাম থেকে। একদিন পান নিয়ে বাড়ির দিকে আসতে আসতে তার বেশ সন্ধ্যা হয়ে যায়। বলে রাখি, যে রাস্তাটা দিয়ে যাতায়াত করতো সে, তার বেশ খানিকটা রাস্তা বাদে বাদে এক একটা গ্রাম পড়তো। এক একটা গ্রামের মধ্যে 1-1.5 কিলোমিটারের মতো ফাঁকা জায়গা ছিল। মাঝে মাঝে বিক্ষিপ্ত জঙ্গল পড়তো। মাটির চওড়া রাস্তা, যেটাকে গ্রাম্য ভাষায় আমরা হালট বলে থাকি, সেই হালট দিয়ে একা একা ফিরছিল আমার সেই দাদা। রাস্তায় একটা বড় ফুটবল মাঠ পড়ে। এই মাঠে বেশ কয়েকবার টুর্নামেন্ট খেলা দেখতে গিয়েছিলাম আমরা। মাঠটা পার হলেই কিছুটা রাস্তা তারা এগিয়ে আসলেই একটা জঙ্গল পড়ে। এই জঙ্গলের মধ্যে যখন দাদা পৌঁছয় তখন কালী সন্ধ্যা। চারিদিকে তাকিয়ে কোনো আলো চোখে পড়তো না। দূরের গ্রামে কোনো বাড়িতে দেওয়া সন্ধ্যা প্রদীপের আলোটাও চোখে পড়তো না ঠিক সময়। এমত অবস্থায় দাদা সেই হালট ধরে একা একা আসছে।
হঠাৎ দেখে রাস্তার দুই পাশে দুই পা দিয়ে বিশাল এক মানুষের মতো দেখতে, কিন্তু বিকট তার মুখশ্রী সেরকম একজন দাঁড়িয়ে আছে। রাস্তার চওড়া কম করে হলেও 7-8 ফিট। তা বাদে দুই ধারের, অর্থাৎ রাস্তার পূর্ব ধারে জঙ্গল আর পশ্চিমে খেজুর, তাল এসবের গাছ। এই বিশালাকৃতির দৈত্য তার এক পা জঙ্গলের মধ্যে আর এক পা সেই তাল গাছের সারির মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ এরকম দেখে দাদা ভয়ানক ভয় পায়। সেই রাস্তা ছাড়া অন্য রাস্তাও ছিল না যে সেই রাস্তা দিয়ে সে যাবে। আর রাস্তা দিয়ে যেতে হলে সেই দৈত্যর দুই পায়ের ফাঁকের মধ্যে দিয়ে যেতে হয়। সেই দৈত্যটা তারাকে গম্ভীর গলায় বলে ওঠে তার পায়ের মধ্যে দিয়েই যাওয়ার জন্য। দাদা মনে মনে ভাবে যে ওই ফাঁকা দিয়ে যেতে নিলে হয়তো পা দিয়ে চাপা দিয়ে সেই দৈত্য তাকে মেরে ফেলবে, কিন্তু কতক্ষণ ওরকম দাঁড়িয়ে থাকবে। ধীরে ধীরে আরো রাত হয়ে যাচ্ছিল। দাদা তারপর ঠিক করে সে দৌড় দিবে, এতে যা হওয়ার হবে, কপালে যা আছে তাই হবে। দাদা দৈত্য দুই পায়ের ফাঁকার মধ্যে দিয়ে দৌড় দেয়। যেই দৌড় দিয়েছে অমনি মাটির অজস্র ঢেল তার দিকে তাক করে কেউ ছুটতে থাকে। অনেক ঢেল তার গায়ে পায়ে ভালো মতো লেগেছিল। আগেই বলেছিলাম দুটা গ্রামের মধ্যে কম করে 1 থেকে 1.5 কিলোমিটারের মতো দূরত্ব ছিল। দাদা দৌড়ে 1 কিলোমিটার মতো এসে সেই গ্রামের প্রথম যে বাড়িটা ছিল সেই বাড়ির উঠানের মধ্যে এসে পড়ে, আর তখনই অজ্ঞান হয়ে যায়। তার মাথায় যে পানের ডালি ছিল পান ভর্তি, সেটা পড়ে গিয়ে সমস্ত পান উঠানের মধ্যে পড়ে যায় এদিক ওদিক। দাদার পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেই বাড়ির লোকেরা বের হয়। গ্রামের দিক হলেও কাজের জন্য লোকজনের খাওয়া দাওয়া করতে দেরি হয়, সেই জন্য জেগে ছিল সেই বাড়ির লোকেরা। আরেকটা জিনিস হলো, এখনকার দিনে প্রচুর মানুষের সাথে জানাশোনা থাকলেও বাড়ির বাচ্চাদের সন্ধ্যা হলে কিন্তু একা একা একটু দূরেই পাঠাতে ভয় লাগে। কোথায় গিয়ে কি হবে এই ভেবে কিন্তু কেউ একা একা বাড়ি থেকে ছাড়ে না। কিন্তু আমরা সেই সময়ে 2-3 মাইল দূরে দূরে গিয়ে অনেক রাত অবধি যাত্রা গান দেখে এসেছি। দূর দূর গ্রাম হলেও সবাই সবাইকে চিনত, এমনকি বাড়ির ছোট বাচ্চাদেরও ভালো মতো চিনতে পারত তারা। তাই কখনো কেউ কোথাও বিপদে পড়লে বা রাস্তা ভুল করলে মানুষ কিন্তু বাড়ি পৌঁছে দিত। এখন কিন্তু এই বিষয়টা কমে গেছে, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, সেই বাড়ির লোকেরা আমার দাদাকে চিনতে পারে। তারা জল নিয়ে এসে দাদার চোখে মুখে দিয়ে তার জ্ঞান ফিরিয়ে সুস্থ করে 2-3 জন মিলে তাকে আমাদের গ্রামে নিয়ে আসে। দাদার বাড়িতে পৌঁছে দেয় তাকে। ঘটনার এই দিনের পর থেকে কিন্তু দাদার বেশ ভালো মতো জ্বর আসে। আমাদের গ্রামে সেই সময় হাসপাতাল বলে কিছু ছিল না। একজন ব্যক্তি ছিলেন LMA পাশ করা, অর্থাৎ পেশাদার ডাক্তার না হলেও ডাক্তারি কাজটা ভালো মতোই জানতেন, আর অনেক বছর ধরে চিকিৎসার কাজ করতেন জন্য বেশ নাম ডাকও ছিল ওনার। ভালো চিকিৎসাও করতেন। ওনার কাছে দাদাকে নিয়ে যাওয়া হয়। 6-7 দিন চিকিৎসার পর জ্বরটা কমে যায়, কিন্তু তার শরীর শুকিয়ে কাঠ হয়ে যেতে শুরু করে। দূর থেকে দেখলেও তাকে চেনা যেত, হাড় গোনা যেত দাদার শরীরের। যার কারণে ঘটনাটা দাদার মুখে শোনার পর বিশ্বাস না হলেও ওর চেহারার এই অবস্থার অবনতি হতে দেখে পরবর্তীতে তার কথাগুলো বিশ্বাস হয়। যাই হোক, তার শরীরের অবনতি হতে দেখে মানিকগঞ্জে মির্জাপুরে একটা বড় হাসপাতাল আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। এই হাসপাতালে রণদা প্রসাদ সাহা নামে একজন খুব ভালো ডাক্তারবাবু চিকিৎসা করতেন, কিন্তু কোনোভাবেই দাদার শরীরের উন্নতি হয় না, বরঞ্চ দিন দিন আরো খারাপ হতে থাকে। শেষমেশ ডাক্তারবাবু দাদাকে বাড়িতে রাখতে বলেন। দিন 15-র মধ্যে আমার ওই দাদা মারা যায়। এই ছিল একটি ঘটনা। ভালো লাগলে চ্যানেলে পড়ে শুনিও। আরো 3টি ঘটনা লিখে পাঠালাম এর সাথে, সেগুলো পড়ে ভালো লাগলে চ্যানেলে আপলোড করো। সাবধানে থেকো, আর আরো এরকম রোমাঞ্চকর ঘটনা দিতে থাকো। আমি বিশ্বাস কম করি মানে এই না যে শুনি না। তোমার আপলোড করা ঘটনাগুলো শুনতে ভালো লাগে, আর আমার পরিবারের, আমার মেয়ে
আর আমার স্ত্রীও আমার চ্যানেলের ঘটনাগুলি শোনে। আজ এটুকুই। আবার কখনো সময় পেলে ঘটনা পাঠাবো। ভালো থেকো। খুব ভালো লাগলো আপনার থেকে এত এত ভালোবাসা পাওয়ার জন্য। আরো ভালো লাগলো এই বয়সের সময় করে যে আপনারা আমাকে ঘটনাগুলি লিখে পাঠাচ্ছেন তার জন্য। আপনাকে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে কুর্নিশ জানাই। এভাবেই আমাদের সাথে থাকুন, আমাদের প্রেরণা জুগিয়ে যান। তো প্রিয় লিসেনার্স, আপনারা নারায়ণবাবুর পাঠানো ঘটনাটি শুনলেন। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে ঘটনাটি আপনাদের কেমন লাগলো। তার সাথে একটা লাইক করে দিন আর ঘটনার লিঙ্কটা আপনাদের পরিচিত সবার সাথে একটু শেয়ার করে দিন, যাতে পরিচিত সকলে আমাদের চ্যানেলের ঘটনাগুলি শুনতে পারেন। আর আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভূতভীষণ পরিবারটিকে আরো বড় করে তুলুন আর পাশে থাকুন। আপনাদের মধ্যে কারো সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটে থাকে, সেগুলো আমাদের চ্যানেলে জানাতে পারেন। বা আপনারা যদি কোনো ঘটনা শুনে থাকেন, সেগুলোও আমাদের চ্যানেলে লিখে পাঠাতে পারেন আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে। আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhishonstory@gmail.com। এছাড়া আপনারা ইনস্টাগ্রামে আমাদের সাথে যোগাযোগ করে আপনার জানা বা আপনার সাথে ঘটা ঘটনাগুলো জানাতে পারেন। দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান, আপনারা ভয়েস ক্লিপ করে আমাদের ঘটনাগুলি পাঠাতে পারেন। যদি কেউ ঘটনার লাইভে এসে বলতে চান আমাদের স্টুডিওতে, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আগামী শনিবার নারায়ণবাবুরই পাঠানো আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।